শেষ মুহূর্তে এসে নতুন ডিফেন্ডারকে চূড়ান্ত করে ফেললো। এখনই সান হুন্ডালকে নেওয়া দরকার। আনোয়ার পেল বড় চোট। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে অবশ্যই ইস্ট বেঙ্গল কিন্তু কঠিন সমস্যায় পড়েছে। কি সমস্যা ইস্ট বেঙ্গলের জন্য হচ্ছে সেটা তোমাদের জানাবো। জাতীয় দল আইএসএল নিয়েও কথা বলার রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম যদি জাতীয় দল নিয়ে কথা বলি, তো জাতীয় দল কিন্তু বছরের শুরুর প্রথম ম্যাচেই কিন্তু জয় পেয়েছে। কারণ আমরা 2025কে জাস্ট ভুলে যেতে চাই। সেখানে আমরা খুবই খারাপ পারফরমেন্স করেছিলাম। শুধুমাত্র কাফা টুর্নামেন্ট, সেখানে মোটামুটি একটা পারফরমেন্স, বাদবাকি জঘন্য থেকে জঘন্যতর সময় গিয়েছিল 2025। কিন্তু 2026 নতুন কিছু যেন মনে হচ্ছে যে এখান থেকে শুরু হতে পারে। তো সেখানেই কিন্তু হংকংয়ের বিরুদ্ধে যদি আমরা 2 গোলের ব্যবধানে জিততাম, তাহলেও কিন্তু আমরা এই যে এএফসি এশিয়ান কাপের কোয়ালিফিকেশান স্টেজে দেখতে ভালো লাগতো, আমরা একদম বটম অফ দ্য টেবিল থাকতাম না। কারণ এমন কিছু দল সিঙ্গাপুর, হংকং বা বাংলাদেশ ছিল না যে যাদের বিরুদ্ধে আমরা এত খারাপ ফুটবল খেলবো। শেষ ম্যাচে এসে আমরা একটা জয় পেলাম, আমরা সব থেকে শেষ পজিশানে শেষ করেছি। বাংলাদেশের কাছেও আমরা রীতিমতন খুবই খারাপ ফুটবল খেলেছিলাম। সেখানে বাংলাদেশ তারা 6 ম্যাচে তারাও 5 পয়েন্ট, কিন্তু হেড টু হেডের রেকর্ডে বাংলাদেশ আমাদের থেকে এগিয়েছিল বলে তারা কিন্তু 3 নম্বর পজিশানে রইল। আমরা যদি গোল ডিফারেন্স বেটার করতাম, যদি 2 গোলের ব্যবধানে জিততাম, তাহলে কিন্তু আমাদের গোল ডিফারেন্স সেক্ষেত্রে -1 হলে আমরা 3 নম্বর পজিশানে শেষ করতাম। যাই হোক, এটা হয়নি, ভেবে লাভ নেই। তো সেখান থেকে কিন্তু আমরা শেষ করেছি। কিন্তু পজিটিভ দিকও কালকের ম্যাচে অনেক কিছু রয়েছে, যেখানে রায়ান উইলিয়ামস একজন যে কোয়ালিটি প্লেয়ার, তার খেলা দেখালো। প্রথম ম্যাচেই সে গোল শুধু করাটা নয়, তাছাড়াও তার যে পুরো ম্যাচে যতক্ষণ সে মাঠে ছিল ইম্প্যাক্ট দেখার মতন ছিল। বারবারই কিন্তু দুটো উইং থেকে আক্রমণ করা, সেকেন্ড স্ট্রাইকার পজিশনে পৌঁছে যাওয়া, এমনকি গোলও করা, সমস্ত কিছু কিন্তু রায়ান উইলিয়ামস করেছে। তো এই কারণেই বলছি আরও বেশ কিছু এমন প্লেয়ারদের নিয়ে আসা দরকার জাতীয় দলে, যারা ভারতীয় বংশোদ্ভূত, তাদের কিন্তু নিয়ে আসা এখনই দরকার। তা না হলে কিন্তু এদের দিয়ে আখেরে হবে না, হবে সেই একদম আন্ডার-16 আন্ডার-17 থেকে আবার শুরু করতে হবে। সেটা এখন বড় সময়ের ব্যাপার। তো যদি খুব তাড়াতাড়ি একটু ভালো কিছু করতে চায়, তো অবশ্যই কিন্তু সেই সমস্ত প্লেয়ারদের ফিরিয়ে আনতে হবে। এবং আমি তো অবশ্যই চাইবো যে সান হুন্ডালকে যে কোনো আইএসএলের দল সাইন করা, কারণ প্লেয়ারটার মধ্যে কোয়ালিটি রয়েছে। এজ মাত্র এই মুহূর্তে 26 এবং কানাডা আন্ডার-23 দলে খেলেছে, সেখানেও ভালো পারফরমেন্স করেছে। সে কানাডাতেই বেশিরভাগ সময় পারফরমেন্স করেছে। বর্তমানে কিন্তু মালয়েশিয়ার সেকেন্ড টায়ার লিগে খেলছে, সেখানে খুব একটা গেম টাইম পায়নি। 5টা ম্যাচে খেলেছে, সেখানে একদমই গেম টাইমের অভাব। কিন্তু সেখানেও যতটুকু করছে ভালো করার চেষ্টা করছে, এখনও গোলের মধ্যে সে আসতে পারেনি। তো ঠিক আছে, তাকে সুযোগ দিলে প্লেয়ারটা গোল করতে পারে, কারণ আমরা তাকে দেখেছি যে তাকে গোল করতে। তার যদি আমরা ওভারঅল কথা বলি, পুরোপুরি রেকর্ড নিয়ে এখনও পর্যন্ত ক্লাব ফুটবলে সে কিন্তু প্রায় 228টা মতন ম্যাচ খেলেছে, সেখানে 57টা গোল, 18টা অ্যাসিস্ট, যেটা কিন্তু একজন প্লেয়ারের ক্ষেত্রে যথেষ্ট ভালো রেকর্ড। তাকে কখনোই একদম ফার্স্ট চয়েস হিসাবে কোনো দলই ব্যবহার করে না। তো অবশ্যই এরকম একজন প্লেয়ারকে যদি নিয়ে আসা যায় সেটা খুবই ভালো। এবং তার কাছে অলরেডি আমরা জানি আইএসএলের কিছু ক্লাবের অফার গিয়েছিল, তারপরে আর কিছু হয়নি। ইস্ট বেঙ্গলের অবশ্যই এরকম একজন প্লেয়ার, বা কেরালা ব্লাস্টার্সে এরকম একজন প্লেয়ারকে নিয়ে আসা দরকার, যে একটা বছর ফরেন প্লেয়ার হিসাবে খেললেও অসুবিধা নেই, পরের বছর থেকে পেপার ওয়ার্ক সব কিছু কমপ্লিট করে তাকে যদি ইন্ডিয়ান প্লেয়ার হিসাবেও খেলানো যায়, জাতীয় দলেও সেও খেলতে পারবে। এবং এই যে স্কিল প্লেয়ার, সেটা কিন্তু আমাদের এখানে অনেক প্লেয়ারের অভাব রয়েছে। রহিম আলী কথা বলো, বা যদি ইরফানের কথা বলো, বা যদি এরকম অনেক প্লেয়ারের কথা বলো, তাদের থেকে এই সান হুন্ডালের কোয়ালিটি অনেক গুণের বেটার। তো দেখা যাক শেষ পর্যন্ত সামনের সিজনে গিয়ে এই প্লেয়ারকে কারা নেয়। অলরেডি তার কাছে কিন্তু কিছু ক্লাবের প্রস্তাব গেছে বলেই শোনা গিয়েছিল, তবু আরেকবার তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই এরকম প্লেয়ার, আরও কিছু প্লেয়ার যদি আসে, তাহলে কিন্তু আমাদের জাতীয় দল অবশ্যই কামব্যাক করতে পারবে। তবুও জাতীয় দলে পজিটিভ কিছু দিক দেখা গেছে, সেটা হচ্ছে মিডফিল্ডে হঠাৎ আমরা দেখতে পেলাম যে আনোয়ার আলীকে নিয়ে আসা, এটা কিন্তু একটা মাস্টার স্ট্রোক ছিল। এবং সেখানে কিন্তু খালেদ জামিল সেই
চালটা দিয়ে ভালোই করেছে। হ্যাঁ, এখানে প্লেয়ারের একটু মানিয়ে নিতে প্রথম দিকে সময় লাগছিল, তারপরও আনোয়ার যেভাবে সাহায্য করেছে বক্স টু বক্স মিডফিল্ডে, যেভাবে বারবার বল নিয়ে এগিয়ে আসা কাজটা করেছে সেটা যথেষ্ট ভালো লাগছিল। এবার অকওয়ার্ড পজিশনে খেলা, কেরালাতে অত গরম পরিস্থিতিদের মধ্যে খেলা, সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু তাকে দেখা যায় যে শেষে ইনজিওর্ড হয়ে উঠে যেতে না। বড়সড় কিছু ইনজুরি সে পেয়েছে বলে নয়, প্রথমে ম্যাচ চলাকালীন একবার হালকা একটু ইনজুরি পেয়েছিল, মূলত এটা মাসাল ইনজুরি বা হ্যামস্ট্রিংয়ে টান ধরতে পারে বলেই শোনা যাচ্ছে, প্রাথমিক রিপোর্টে সেরকমই বোঝা যাচ্ছে। এবং সে কবে ফিট হবে সেটা এখনই বলা যাবে না, হয়তো খুব একটা কিছু নয়, 3-4 দিন রেস্ট নিলে সে কিন্তু আবার ঠিক হয়ে যেতে পারে। তবুও তাকে একটু পর্যবেক্ষণের মধ্যে রাখতে হবে, কারণ ইস্টবেঙ্গলের এখনও গুরুত্বপূর্ণ ম্যাচগুলো বাকি রয়েছে, আনোয়ারকে অবশ্যই প্রয়োজন। তো এবার যদি আমরা ইস্টবেঙ্গলেরই কথা বলি, তো ইস্টবেঙ্গল কিন্তু প্রস্তুতি শুরু করে দিয়েছে। 11 এপ্রিল ম্যাচ রয়েছে কিন্তু চেন্নাইন এফসির সঙ্গে, প্রথম সিজনের অ্যাওয়ে ম্যাচ। তো সেই ম্যাচটা তো হবে, তারপর বেঙ্গালুরু ম্যাচও 16 এপ্রিল রয়েছে। কিন্তু সমস্যার ব্যাপার, এপ্রিল মাসে 24 এপ্রিল এবং 28 এপ্রিল ইস্টবেঙ্গলের দুটো হোম ম্যাচ নিয়ে। তোমরা সকলেই জানো বিধানসভা নির্বাচনের জন্য পুলিশি নিরাপত্তা সেখানে সমস্যার একটা কারণ হয়ে দাঁড়াচ্ছে। পাঞ্জাব ম্যাচকে পিছিয়ে 7 তারিখে আনার একটা চেষ্টা চলছিল, যদিও এখন পর্যন্ত ম্যানেজমেন্ট চাইছে যে 7 তারিখে অন্তত পাঞ্জাব ম্যাচটা করে দেওয়া যাক, তাহলে ভালো হবে, তাহলেও অন্তত ম্যাচগুলো খেলানো যাবে। যদি সেটা না হয় তো ম্যাচটা কি হবে সেটা জানা নেই, কিন্তু এটুকু নিশ্চিত হয়ে গেছে যে তারপরে যে 28 এপ্রিল ওড়িশা এফসির সঙ্গে ম্যাচ রয়েছে, সেই ম্যাচটা কোনোভাবেই কিন্তু আমাদের এখানে করা সম্ভব নয়। অন্য ডেটে পিছিয়ে নিয়ে যাওয়াটাও কার্যত সমস্যার ব্যাপার রয়েছে। তো সেক্ষেত্রে এই ম্যাচটা কিন্তু অন্য কোনো জায়গায় শিফট হতে পারে, লাইক জামশেদপুরের মাঠে চেষ্টা করা হচ্ছে, যদি সেখানে করা যায়। যদি সেখানে সম্ভব না হয় তাহলে কিন্তু গোয়ার ক্ষেত্রেও দেখা হচ্ছে, যদি সেখানেও না হয় তাহলে নর্থ ইস্টেও হয়তো এই ম্যাচটা করানোর একটা চিন্তাভাবনা থাকছে। তো আমি তো বলবো তার থেকে ভাই ক্লোজ ডোরে ম্যাচ করিয়ে দেওয়া হোক, কলকাতায় খেলুক, ঘরের মাঠে খেলুক, সুবিধা পাবে। অন্য মাঠে গিয়ে খেললে আবার এটা ওটা সমস্যায় হবে, তাতে সমস্যা কিন্তু আখেরে বাড়বে। এবং যে ম্যাচগুলো রয়েছে পাঞ্জাব বা ওড়িশা, এই দুটো ম্যাচে অবশ্যই ভালো ম্যাচ হবে এবং সেই ম্যাচ থেকে ইস্টবেঙ্গলকে পয়েন্ট আনতে হবে, কারণ কঠিন ম্যাচ। বেঙ্গালুরু, চেন্নাইন এফসি, পাঞ্জাব, মোহনবাগান, মুম্বাই, প্রত্যেকটা ম্যাচই কঠিন ম্যাচ এখন রয়েছে। তো সেক্ষেত্রে যদি এই ম্যাচগুলো সরিয়ে নিয়ে যাওয়া হয় তাহলে কিন্তু চাপ আরও বেশ কিছুটা বাড়বে ইস্টবেঙ্গলের জন্য, সেটা বলাই যায়। তো দেখা যাক শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত হয়। এখনও পর্যন্ত যেরকমটা শোনা যাচ্ছে 7 তারিখে পাঞ্জাব এফসি ম্যাচ করার সমস্ত রকম চেষ্টা চালানো হচ্ছে, যদি শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল রাজি থাকে। পাঞ্জাবও নাকি শোনা যাচ্ছে যে হ্যাঁ এক প্রকার তাদের রাজি করানো যাচ্ছে, কিন্তু এখনও তার অফিসিয়াল কনফার্মেশন আসেনি। দ্রুত এই ব্যাপারে কিন্তু আইএসএলের তরফ থেকে অফিসিয়াল আপডেট আসবে বলেই শোনা যাচ্ছে। তো আপডেট এসে গেলে তোমাদের অবশ্যই শেয়ার করে দেব। এবং এর সাথে সাথে যদি আমরা কথা বলি একটা ইন্টারেস্টিং সাইনিং নিয়ে, তো এই মুহূর্তে কিন্তু 22 বছর বয়সী ভারতীয় সাইড ব্যাক কুজিয়ম বিয়নকে কিন্তু সাইন করিয়ে নিয়েছে ওড়িশা এফসি। এই প্লেয়ারের যদি আমরা কথা বলি, তাকে কিন্তু আমরা খুবই ভালো পারফরমেন্স করতে ইন্টারকাশিতে দেখেছি। জামশেদপুর এফসির আন্ডার-16 টিম থেকে উঠে আসা, পরবর্তী সময় জামশেদপুর এফসির রিজার্ভ টিম, রাজস্থান ইউনাইটেডের মতন দলে খেলেছে, এমনকি ইন্টারকাশির হয়েও কিছু ম্যাচ খেলতে আমরা তাকে দেখেছিলাম এবং ইন্টারকাশির হয়ে আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার গুরুত্বপূর্ণ সদস্য ছিল কিন্তু এই প্লেয়ার। তো তাকে কিন্তু অফিসিয়াল সাইন করিয়ে নিয়েছে এই মুহূর্তে ওড়িশা এফসি। তাদের জার্সি গায়ে কিন্তু আসন্ন আইএসএলে দেখতে পাবো এবং শর্ট চুক্তিতেই তাকে সাইন করানো হয়েছে মূলত এই সিজনটুকুর জন্যই। তো ডিল ডান হয়ে গেছে। তো এটাও তোমাদের সঙ্গে আপডেট শেয়ার করে দিলাম। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই দেওয়ার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।